বৃষ্টি ঝরঝর ঝরেই পড়ছে বেশ কদিন থেকেই। প্রতিটা ফুল পাতা গাছ বৃষ্টিতে স্নান করে স্নিগ্ধ সুন্দর সতেজ হয়ে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের ফুলগুলো। আসসালামু আলাইকুম, আমি জাহানারা লাইজু। আমার রুপটপ গার্ডেনে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার সম্মানিত বন্ধুরাও, ফলোয়ার্স, ভিউয়ার্স এবং ভাই বোন যারা আছেন, যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে রেখে যান, আপনাদের সবার জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করার জন্য। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার এই ছাদ বাগান, এটা কিন্তু 1-2 দিনের না, 1-2 বছরেরও না, প্রায় 5-6 বছর হয়ে গেছে আমি আমার ছাদ বাগান করছি। আপনিও চাইলে পারেন আপনার যদি একটা সুন্দর ছাদ থাকে, সেই ধূসর ছাদটাকে শূন্য না রেখে সবুজে সবুজে পরিপূর্ণ করে ফেলতে। দেখেন এই রাই বেলি, এত সুন্দর স্মেল, এত সুন্দর গন্ধ, যা সুবাস, যা আসলে মন প্রাণ একেবারেই মুগ্ধ শান্তিতে পরিপূর্ণ করে দেয়। আপনিও এরকম একটা ভালো, যদি যে ফুলকে ভালোবাসেন সেই ফুলের মালিকও কিন্তু হতে পারেন আপনার ছাদ বাগানে, আঙিনা বাগানে অথবা আপনার বেলকনি বাগানে। আপনিও চাইলে পারেন খুব সহজেই খুব সুন্দরভাবে গাছ রোপণ করতে। গাছকে ভালোবেসে, গাছকে ভালোবাসলে গাছ তার কয়েক গুণ ভালোবাসা ফিরিয়ে দেয়। নিখাত ভালোবাসা যেটাকে বলে, সেটা কিন্তু যারা, যে প্রাণগুলো আছে যারা কথা বলতে পারে না, তারা কিন্তু সবসময় ফিরিয়ে দেয়। ভালোবাসার বিনিময়ে 1000 গুণ ভালোবাসা ফিরিয়ে দেয়। দেখেন আমার ছাদ বাগানে লাল আখ, এই আখটা অসম্ভব মিষ্টি এবং বেশ নরম সুস্বাদু। এই আখের চারা যদি আপনি রোপণ করতে পারেন, শুধু আগাটা কেটে, যেটা আমরা ফেলে দিই, যে আমাদের দেশীয় আখ যে বাজার থেকে কিনে আনি, সেটা যে আগা যে গাছটা থাকে সেই অংশটা আমি রোপণ করে দিলেই কিন্তু সেখান থেকে বেশ কয়েকটা চারা তৈরি হয়ে যায়। খুবই সহজ, এটাতে কোনো পরিশ্রম করতে হয় না। জাস্ট আপনি পানিতে ডুবিয়ে রাখেন অথবা মাটিতে, ভিজা মাটিতে গুজে দেন, তাহলেই কিন্তু সেখান থেকে নতুন চারা তৈরি হয়ে যায়। আরও নানা পদ্ধতি আছে আখ গাছের চারা তৈরি করার। সেগুলো হচ্ছে কৃষি ভিত্তিক যারা চাষ করে তারা ছোট ছোট টুকরা করে, সেই টুকরা থেকে 2-3টা করে গিট রেখে দেয়। সেই গিট থেকে কিন্তু খুব সুন্দরভাবে বেশ কয়েকটা চারা বের হয়ে আসে। তো ওটা কৃষি কাজ, মানে যারা কৃষি ক্ষেত্রে ব্যবহার করবেন তাদের জন্য প্রযোজ্য। বাট আমরা যারা ছোটোখাটো বাগানি, যারা ছাদ বাগানি, তারা কিন্তু শুধু আখের আগাটা গুজে দিলে কিন্তু আমরা আখ চাষ করতে পারি আমাদের ছাদে। খুব মিষ্টি আখ। দেখেন আমার ছাদ বাগানের আসলে আমাদের অনেক কিছু আমরা রোপণ করতে চাই, কিন্তু আমাদের যেহেতু জায়গা সীমিত, মাটি সীমিত, তাই আমাদেরকে হিসেব করে গাছ করাটা ভালো, তাহলে ভালো ফলন পাওয়া যায়। আমি দেখেন যখন যা পাই তাই গাছ রোপণ করে দিই, যার কারণে গাছের জঙ্গলের মতো মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু আমার তো ভালোবাসা, আমি তাই রোপণ করি এবং সব কিছুকেই মানে লালন পালন যেন সঠিকভাবে করতে পারি, সেভাবে খাবার দেওয়ার চেষ্টা করি। তাই কিন্তু আমার এত ঘন ঘন গাছ থাকা সত্ত্বেও কিন্তু সব গাছে কিছু না কিছু ফল কিন্তু আমি পাচ্ছি। যেটা কম্পোস্টই হচ্ছে আদর্শ একটা খাবার গাছের জন্য। যদি ঘন একটা জায়গাতে 2-3টা গাছ আপনি রোপণ করেন, তাহলে অবশ্যই সপ্তাহে 1বার হলো 2বার একটু আমি দিই, আপনারা 1বার হলো কম্পোস্টে দিয়ে যাবেন, তাহলে কিন্তু গাছের হেলথ এবং গাছের যে ফলগুলো সেটা কিন্তু ভালো থাকবে। আর এমনিতেই যে সাধারণ খাবারগুলো 15 দিন পর পর অন্তর অন্তর আমরা দিয়ে থাকি, জৈব সার, পটাশিয়াম জাতীয় খাবার, তারপর ম্যাগনেশিয়াম জাতীয় খাবার, এগুলো কিন্তু প্রতি মাসেই দিতে হয় গাছকে, তাহলে গাছ সবুজ সতেজ সুন্দর থাকে। ম্যাগনেশিয়াম পটাশিয়াম ছাইতে থাকে, তারপর হচ্ছে কলার খোসাতে থাকে পটাশিয়াম, তারপর যে হাড়ের গুঁড়ো হচ্ছে আপনার ডিমের খোসাতে থাকে। এভাবে কিন্তু ঘরে ফেলে দেওয়া জিনিস থেকে আমরা কিন্তু আমাদের ছাদ বাগানের যে গাছের খাবার সেটা কিন্তু আমরা তৈরি করে নিই। এরকম অনেক খাবার, অনেক জৈব সার কীভাবে আমি তৈরি করি, সব কিছুই কিন্তু আমার ধাপে ধাপে বিভিন্ন পদ্ধতি যে আমি অবলম্বন করে ব্যবহার করি গাছে, সেগুলো কিন্তু আমার ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনারা চাইলে সেই লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।
দেখেন একটা জামরুল গাছ এত বিশাল এত বড় হয়েছে, মনেই হয় না যেটা ছাদ বাগানের একটা গাছ, তাই না? অনেক সুন্দর। এবং গাছে উঠেও কিন্তু আমরা ছাদ বাগানের গাছে উঠে ফল পাড়ার এটা যে কত সুখ, কত আনন্দ, এটা অ্যাকচুয়ালি আপনারা যারা ছাদ বাগানে আছেন আমাদের মতো, আমরা যারা ছাদ বাগানে আছি সবাই কিন্তু সেটা উপভোগ করতে পারি, বুঝতে পারি। ছাদ বাগানে আমরা যারা কাজ করি আমরা আসলে মন প্রাণ উজাড় করি, ভালোবেসি, গাছকে ভালোবাসি, কারণ এটা খুবই কঠিন একটা কাজ। যারা ভালোবাসে তাদের কাছে কিন্তু খুবই আনন্দের কাজ, কঠিন কাজ কখনোই মনে হয় না। কঠিন হলে তো তারা কাজ করতে পারতো না, তাই না? বন্ধুরা, যারা আমরা বাগানে আছি আমরা কিন্তু ভালোবেসি গাছকে, ভালোবেসি কাজ করি। দেখেন এখানেও একটা পেঁপে গাছ রোপণ করেছি, যেহেতু এখানে অনেকগুলো বড় বড় গাছ আছে, ও একটুখানি ছায়া পেয়ে গেছে, তাই ফলন আসতে একটু দেরি হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু শাক, তুলসী পাতা, তারপর হচ্ছে ইনারি শাক, নীরা শাক, অনেক ধরনের শাক কিন্তু এখানে আছে, সাথে বেগুন গাছও আছে। এখান থেকেও আমি বেগুন তুলে নিচ্ছি। এখানে বেশ কয়েকটা গাছ অল্প জায়গাতে আমি রোপণ করে দিয়েছি। এখানে কিন্তু লাউ গাছের শিকড়টাও আছে। তো তাই যারা আমরা বেশি বেশি গাছ রোপণ করি তারা যদি আমরা সবচেয়ে বেশি কম্পোস্টই ব্যবহার করি তাহলে কিন্তু সব গাছ থেকে অল্প অল্প করে হলেও আমরা ফলন পেতে পারি। কম্পোস্ট এটা অনেক আদর্শ একটা খাবার। আমরা স্যালাইন যেভাবে খুব দ্রুত এনার্জি দেয়, ঠিক সেভাবে কম্পোস্ট এটা হচ্ছে গাছের একদম দ্রুত বুস্টার, যেটাকে বলে, খুব দ্রুত এনার্জি দেয় এবং গাছ খুব সতেজ সুন্দর থাকে। বন্ধুরা, আমার বেশ কয়েকটা বেগুন গাছ আছে বিভিন্ন জায়গায়, তাই এটা একটা সুবিধা হলো যে কয়েকটা গাছ থাকলে একসাথে বেশ কয়েকটা বেগুন তোলা যায় এবং একটা তরকারি কিন্তু রান্না হয়ে যায় খুব সহজেই। দেখেন ছোট ছোট বেগুনগুলো কিন্তু শুটকি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে খুব ভুনা ভুনা করে রান্না করলে অসাধারণ মজা হয়। আর সবচেয়ে মজার যেহেতু জৈব পদ্ধতিতে আমরা চাষগুলো করে থাকি, তাই এর স্বাদও কিন্তু সেই আগের দিনের পুরনো আমার দাদাদের সময়ের যে সবজি ফ্লেভার ছিল, স্বাদ ছিল, সেটা কিন্তু আমরা পাচ্ছি। গ্রামও কিন্তু এখনও পায়, যারা নিজেরা ঘরের আঙিনা বাগান করে তারাও কিন্তু এরকম স্বাদের ফসল ফলাতে পারে জৈব সার দিয়ে, যারা ফসল ফলান। দেখেন এখানে গাছটা, আমি ছোট গাছটা বড় হচ্ছে, এটা আমি কুশি ভেঙে দেব বেগুন কয়েকটা নেওয়ার পরে, তাহলে যেন গাছটা একটু শক্তিশালী হয়, ঝোপালো হয়। যত মাথা ভেঙে দেব তার প্রত্যেকটা ডালের গোড়া থেকে কিন্তু নতুন নতুন কুশি বের হয়ে আসবে, তাহলে গাছটা যত বেশি ঝোপালো হবে তত বেশি কিন্তু ফলন আসবে। তো এইভাবেই আমরা আমাদের বেগুন গাছগুলোকে ঝোপালো করে অনেক ফলন নিতে পারি। আবার এক একটা বেগুন গাছ কিন্তু 2 থেকে 2.5 বছর আমরা বাঁচে, সেহেতু আমরা অনেক বেশি ফলনও 2-3 বছর এক একটা গাছ থেকে ফলন নিতে পারি। এখানে দেখেন বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের আমার বেগুন গাছ আছে, বেশ কয়েকটা বিভিন্ন ধরনের। তো এটা একটা ভালো লাগা, তাই না, যে বিভিন্ন রকম ফসল আমরা, বিভিন্ন রঙের বেগুন আমরা আমাদের ছাদ বাগান থেকে সংগ্রহ করতে পারছি। আপনিও বাগান করুন, আপনিও এই সুখ, এই আনন্দ উপভোগ করুন। দেখেন বন্ধুরা, ছোট্ট একটা টব, 4 ইঞ্চি টব, এখানে অল্প একটু মাটিতে কিছু মরিচের চারা রোপণ করেছিলাম, চারাগুলো আর ট্রান্সফার করা হয় না। দেখেন একসাথে অনেকগুলো গাছ, তারপরও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাছে ফুল চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন একটা আমড়া গাছের চারা, এটা আমারই ছাদ বাগানে যে আমড়া গাছ আছে সেই গাছের পাকা আমড়ার বীজ থেকে আমি চারা দুটো চারা করেছি। এখানে একটা চারা, ওই পাশে আর একটা চারা। এই দুটো চারা আমি আমার বড় জায়গায় দিব, আমার গ্রামের বাড়িতে দেওয়ার জন্য আসলে আমি চারাগুলো করেছি, যেহেতু ভালো জাতের আমড়া। আর আমড়া গাছও কিন্তু খুব তাড়াতাড়ি, বীজের যে চারা গাছ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ফলন চলে আসে। 2 বছরের মাথায় কিন্তু আমার আমড়া গাছে ফল এসে গেছে। এই যে বেগুন গাছ, এটা একটা পলিথিনের মধ্যে দিয়ে আমি আম গাছের গোড়ায় রেখেছি, নিচে যেন পলিথিনটা থাকে, এবং সাইড দিয়ে আমি ফুটা করে দিয়েছি। তো এতে যেটা হয় যে আমার একটা রাখার জায়গা হয়ে গেল আম গাছের গোড়ার নিচে, এবং আম গাছেরও খাবারের কোনো ঘাটতি হলো না, যেহেতু এখানে অনেকগুলো গাছ আমি কিন্তু টবে টবে রেখেছি, একদম সরাসরি বড় গাছ কোনো মাটিতে রোপণ করে দিই না। তাহলে যেটা হয় যে আম গাছের খাবারের কিন্তু ঘাটতি হয়ে যায়। আম গাছ যেহেতু এটা কাটিমন আম গাছ, 12 মাসে আম গাছ, এর কিন্তু অন্যান্য আম গাছের চাইতে বেশি খাবার দরকার পড়ে। তো এখানে যদি আমি সাথী ফসল হিসেবে বেগুন গাছ বা অন্যান্য গাছ রাখি তাহলে কিন্তু কাটিমোনা আম গাছের খাবারের কিন্তু অনেকটা ঘাটতি পড়ে যায়। তাই আমি এইভাবে পলিথিন দিয়ে বা আলাদা টব দিয়ে এখানে রেখেছি, যাতে গাছগুলোর নিচে থেকেও তারা রস পায়, আবার পুরোপুরি সম্পূর্ণ শিকড়ও মাটিতে চলে না যায়। তো এইভাবে আপনিও পারেন আপনার যে ড্রামে
বা মানে যেখানে আপনি বড় বড় গাছ করবেন তার সাথে কিন্তু ছোট ছোট টবে এরকম করে আপনি সাথী ফসল রাখতে পারেন। এতে করে বড় গাছের এবং ছোট গাছের কারোরই কোনো সমস্যা হয় না, বরঞ্চ অনেক বেশি লাভবান হবেন আপনি, কারণ একসাথে অনেক কিছু আপনি হারভেস্ট করতে পারবেন, ফসল ফলাতে পারবেন। আর প্রতি 15 দিন অন্তর অন্তর ছত্রাকনাশক, কীটনাশক, জৈব বালাইনাশক যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি স্প্রে করতে পারেন, যেমন নিম তেল স্প্রে করতে পারেন। তারপর হচ্ছে যে সাদা পাতা যেটাকে বলে পানির সাথে খায়, সেটা ভিজিয়ে রেখেও সেটার সাথে একটু নিম তেল অথবা সরিষার তেল আর একটুখানি শ্যাম্পু অথবা লিকুইড সোপ, এগুলো সব কিছু দিয়ে আপনি স্প্রে করে যেতে হবে। আর ছত্রাকনাশক হিসেবে অবশ্যই ম্যানথার অথবা ম্যানসার এগুলো স্প্রে করাটা ভালো। এটাতে হচ্ছে বৃষ্টির পরে যে ছত্রাকের আক্রমণ হয় সেগুলো দূর করতে খুব দ্রুত সাহায্য করে। আর আর যেটা হচ্ছে জৈব পদ্ধতিতে যদি আপনি ছত্রাকনাশক স্প্রে করতে চান তাহলে অবশ্যই বৌদ্ধ মিক্সচার স্প্রে করতে পারেন। বৌদ্ধ মিক্সচার জৈব বালাইনাশক হিসেবে, ছত্রাকনাশক এবং বালাইনাশক হিসেবে প্রচণ্ড শক্তিশালী একটা ভালো ছত্রাকনাশক এবং কীটনাশক। তা এর মধ্যে ক্যালসিয়াম গাছের খাবারও আছে এবং পোকা দূর করারও অনেক উপাদান আছে। আর আরেকটা হচ্ছে যে উপকার, যে এটা আমরা স্প্রে করার সাথে সাথে কিন্তু গাছ থেকে ফল হারভেস্ট করে সেই ফলগুলো আমরা খেতে পারি, কারণ যে এখানে তুতে এবং চুন দিয়ে যেহেতু এই বৌদ্ধ মিক্সচারটা তৈরি করা হয়, এটা গাছের জন্য এবং মানুষের স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো। তো আমি এটাও ব্যবহার করি। দেখেন কতগুলো ফসল তুলে নেওয়া হয়েছে, ফুল, ধুন্দুল, তারপর হচ্ছে যে চিকন চিকন যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রসুনের বাঞ্চিং, আর হচ্ছে দুধ কচু। এখন ছাদে আমার প্রচুর বড় বড় দুধ কচুর ডগা হয়ে গেছে, পেরে আনা দরকার। চাল কুমড়া, মিষ্টি কুমড়া পাতা, তারপর হচ্ছে পেয়ারা, ফুল, বেগুন। আজকের এই বাজারটা কিন্তু ছাদ বাগানের অসাধারণ সুন্দর হয়েছে, তাই না? আর এই যে কুমড়াটাকে পেরে নিয়ে আসলাম ছাদ থেকে, এটা বেশ ম্যাচিউর ছিল, তারপরে পেরে নিয়ে আসছি, কারণ যদি আমি প্রথম ফলটা রেখে দিই তাহলে কিন্তু গাছের ফলনটা কমে যায়। দেখেন বেশ ম্যাচুর হয়ে গেছে, তাই আমি। আর এখানে মিষ্টি কুমড়া গাছ উঠে যাচ্ছে, ছোট ছোট মিষ্টি কুমড়ার ফলও এসে যাচ্ছে। তো এই ফলগুলো ভালোভাবে টিকানোর জন্য আপনি ফেরোমন ট্র্যাপ যেটাকে বলে, সেটা বাগানে যদি বেশ কয়েকটা রাখেন তাহলে কিন্তু পোকার উপদ্রব থেকে, ফল ছিদ্রকারী পোকার উপদ্রব থেকে বাগানকে রক্ষা করা যায়, এবং বাগানকে ফল ছিদ্রকারী পোকার উপদ্রব থেকে রক্ষা পেলে অনেক বেশি ফলন কিন্তু আমরা ছাদ বাগান থেকে পেতে পারি। সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন আমার ছাদ বাগানের ভিডিও আজকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আপনাদের কাছে যদি আমার ছাদ বাগানের ভিডিও ভালো লেগে থাকে, আমার গাছপালা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং সাথে থাকা বেল আইকনটি টিপে দিবেন, যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে চলে যায়। তো আর যারা নতুন পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া, সবসময় সাথে থাকার জন্য অনুরোধ রইল। ছাদ বাগানে আপনারা ড্রাগন গাছ এবং আনার গাছ অবশ্যই রাখবেন, কারণ এই গাছ, লেবু গাছও, এই গাছগুলো অনেক রোদ ভালোবাসে। পানি কম হলেও এদের কোনো ক্ষতি হয় না, কিন্তু আখ গাছে প্রচুর পানি দিতে হয়। তো যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে আপনারা বাগান শুরু করুন এবং এই অনাবিল সুখটুকু আপনারা সবাই উপভোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।